জুলাই সনদ যেটি দেশের জনগণকে মোটা দাগে স্বপ্ন দেখাচ্ছিল একটি ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক চর্চার এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের, একই সাথে এমন কিছু নিয়মকানুন, এমন কিছু বিধিনিষেধ যেগুলো আসলে নতুন করে মানুষকে ভাবাতে শেখাবে, নতুন করে রাজনৈতিক যে চর্চা আছে সেই চর্চাগুলোকে আরও সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু সেই জুলাই সনদের খসড়া তো হয়েছে, সেখানে সই স্বাক্ষরও হয়েছে 25টি দলের বা 26টি দলের, এখন যদিও একটি বেড়েছে। কিন্তু এরপরেও এখন যেই বাস্তবতা রয়েছে সেটি আসলে এর বাস্তবায়ন নিয়ে জটিলতা, এর বাস্তবায়ন নিয়ে আসলে কি হতে যাচ্ছে, কোন দল আসলে কোন অবস্থানে রয়েছে, কোন দল কোন জিনিসগুলো ভাবছে, সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব আমরা মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24, আপনাদের সাথে আছে রিশাদ হাসান এবং বরাবরের মতোই আজকে আমাদের সাথে স্টুডিওতে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন আমি একটু তাদেরকে পরিচয় করে দিতে চাই। যারা অতিথি আছেন আমার ডান পাশ থেকে আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য সাজিয়েছি সেই বিষয়টি হলো জুলাই সনদ ও রাজনৈতিক বাস্তবতা, তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। কিন্তু শুরুতে সবকিছুকে ছাপিয়ে একটি ঘটনা আজকে সকাল থেকে আমরা গণমাধ্যমগুলোতে চোখ ফেলা মাত্র আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটি বেশ বড় বড় আকারে তিনি অনেকগুলো কথা বলেছেন। তো সেই বিষয়ে আমরা একটু প্রশ্ন করতে চাই বা প্রশ্নটা আনতে চাই। আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে সমর্থকেরা নির্বাচন বানচাল করবে রয়টার্সকে, এরকম একটা কথা তিনি বলেছেন। আমি একটু শেখ রবিউল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক এবং এই মুহূর্তে যারা 24-এর সাথে যুক্ত আছেন। প্রথমত এটা দৃষ্ট দেয় যে রাজনৈতিক দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ, যিনি গণ আন্দোলনে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, অর্থাৎ যার রাজনৈতিক দর্শন অথবা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ কর্তৃক ধিক্কৃত, বিধ্বস্ত, অস্তিত্বহীন, তিনি যখন দেশের বাইরে থেকে এই ধরনের কথা বলেন সেটা এক ধরনের বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। এটা এক ধরনের অশুভ শক্তি অথবা অবৈধ শক্তির আপনার রাষ্ট্র ব্যবস্থাপনাকে অথবা গণতন্ত্রকে বিধ্বস্ত করার অপচেষ্টা। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের সমর্থক বলে দেশে কোনো জনগণ থাকে না। জনগণ হলো রাজনৈতিক দলগুলিকে পছন্দ করে নেওয়ার অবাধ সুযোগ থাকে। বিএনপির সমর্থক যারা, আওয়ামী লীগের সমর্থক যারা, জামাতের সমর্থক যারা, আমরা এটা যারা বলি সেটা ভুল করি। একটি রাজনৈতিক দল, তার নেতৃত্ব থাকে, আর বাকি সব হচ্ছে জনগণ। জনগণ সবসময় বেছে নেয় হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি এবং তার কল্যাণ এবং সমৃদ্ধি নিশ্চিত করবে, তার আকাঙ্ক্ষা ধারণা করে রাজনীতি করবে সেই শক্তি। এটা সবসময় সুইংই করবে, ঠিক আছে। এখন যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল না, তার একটা ফ্যাসিবাদী শক্তি ছিল, অর্থাৎ তার কোনো অনুসারী থাকবে এটাই প্রত্যাশা করা উচিত না। আর তার যদি এরকম অন্ধ কোনো অনুসারী থেকে থাকে, তার ভোট দেওয়ার জায়গা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, বৈধ রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ তার মধ্যে থেকে সবচেয়ে তার আকাঙ্ক্ষা পূরণ করে এরকম দলটি বেছে নেবে। এবং সেই ধরনের অনেক দল এখনো প্রায় আমাদের, যদি আপনি বলেন 52টির মতো রাজনৈতিক দল নিবন্ধিত অবস্থায় আছে, অর্থাৎ জন আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য সেই দলগুলিকে জনগণের বেছে নেওয়ার সুযোগ আছে, কোনো দল অবধারিত না। আর পতিত শক্তি তো নয়ই বটে। পতিত শক্তি যেটা, যার রাজনৈতিক এখন নিষিদ্ধ, আপনি ধরেন সাময়িকভাবে, এবং যাকে রাজনৈতিক যে দলটিকে মানে বিচারের সম্মুখীন হতে হয়েছে ইতিমধ্যে, সেই রাজনৈতিক দলের প্রধান অথবা পতিত শক্তির যে নেত্রী, তিনি তার সমর্থকদের উস্কিয়ে দিয়ে কি বলবেন সেটা বাংলাদেশের দেশপ্রেমী মানুষ এটা কেয়ার করে না, অন্যান্য রাজনৈতিক দলও কেয়ার করে না, এবং জনগণ তা প্রতিরোধ করতে জানে। এত শক্তিশালী ভেঙে গেলেন কেন? এত সমর্থক যদি আপনার থেকে থাকে, এত ভোটার যদি থেকে থাকে, এত ডেডিকেটেড কর্মী যদি থেকে থাকে, পৃথিবীর নিকৃষ্টতম ভাবে ভেবে গেলেন কেন? আমরাও তো 17 বছরে ধরেন দুলুম নির্যাতন সহ্য করেছি, তাই না? নিধনের শিকার হয়েছি, গুম হয়েছি, আনঅথরাইজড কিলিংয়ের শিকার হয়েছি, আত্মসমর্পণ করিনি তো। কেন ভেঙে গেলেন?
ভেগে গিয়ে আবার হুমকি দেখেন, এটা যারা বলে খেই হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ, খেই হারিয়ে ফেলেছে। আমি বলেছি তো, বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে, রাজনৈতিক দলগুলি প্রস্তুত। হ্যাঁ, আমাদের মধ্যে ডিবেট আছে, দ্বিমত আছে, অগ্রসর অন্য রাজনৈতিক দলের ভিন্ন চিন্তা আছে, এবং বাংলাদেশের মানুষের একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠিত দল আছে বেছে নেওয়ার। নতুন আসছে এনসিপি, এই যে গণ অধিকার পরিষদ বলেন, আছে তো। আবার ধরেন ক্রিয়াশীল যদি বলেন আপনি, অনেক রাজনৈতিক দল আছে। নিশ্চয়ই বাংলাদেশকে ধারণ করে যারা রাজনীতি করবে, জন আকাঙ্ক্ষা এবং পরিবর্তিত বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য যারা রাজনীতি করবে, তাদের মধ্যে থেকে বেছে নেবে। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, ধরেন এদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন, তারপর ধরেন এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, গত 17 বছরে দমন পীড়ন নিধনের শিকার হয়ে এই গণ অভ্যুত্থানের সফলতার নেতৃত্ব বলেন এবং অংশগ্রহণ বলেন, তো জন আকাঙ্ক্ষা পূরণ করে যারা রাজনীতি করছে তাদের তো বেছে নিতে অসুবিধার কিছু নেই। যার ফলে অনেকে মনে করেন যে আওয়ামী লীগের না থাকলে ভোট করে। আরে ভাই, একটা জিনিস বুঝতে হবে, এটি তো রাজনৈতিক পছন্দের ভিন্নতা রয়েছে। কোনো একটি দলের সমর্থক তাকে ওই একটা অবৈধ দল ভোট দেওয়ার জন্য রাষ্ট্র মানে বাধ্য রাখবে, মানে ওই দলটির অস্তিত্ব একটা ফ্যাসিবাদী শক্তিকে রাষ্ট্রে রাখতে হবে। কোনো একটা ফ্যাসিবাদী শক্তিকে পছন্দ যারা করে তাদের ভোট দেওয়ার জন্য, এটি কোনো কথা হতে পারে নাকি? এটি কোনো যুক্তি হতে পারে নাকি? ফ্যাসিবাদীদের রাজনীতির অবসান হয়েছে, এবং ফ্যাসিবাদীদের যারা একসময় সমর্থন করতেন তারা অনুসূচিত হয়েছে। যারা অনুসূচিত হয়েছে তারা অন্য রাজনৈতিক দলকে পছন্দ করার অবাধ সুযোগ রয়েছে, নিশ্চয়ই তার থেকে তারা পছন্দ করে নেবেন। আওয়ামী লীগের ওই শক্তি নাই, আওয়ামী লীগের সমর্থকও যদি থেকে তাদের ওই শক্তি নাই যে নির্বাচন ব্যবস্থাপনাকে ধরেন প্রশ্নবিদ্ধ করবে, বানচাল করবে। যারা 3টা লোক নিয়ে মিছিল করার ক্ষমতা রাখে না, 5 জন লোক জড়ো হলে কয়েক সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা রাখে না, তারা আবার নির্বাচন বানচাল করবে। আর অন্য রাজনৈতিক দল আর আমরা যারা ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছে তারা মনে হয় যে কি বলবো, চকলেট খাবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ফারুক হোসেন, একটু আপনার কাছে একই বিষয়ে জানতে চাইব। দেখুন, রবিউল ইসলাম রবি ভাই খুব চমৎকারভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। আমরাও একই কথা বলি যে রাজনৈতিক, এটাকে আসলে রাজনৈতিক শক্তি বলতে আমি নারাজ। আসলে আওয়ামী লীগ বিগত 15 বছর ধরে, যদি আরও এটি স্পেসিফিক বলি, যে 2014 সালে নির্বাচনের পরে আওয়ামী লীগকে কার্যতপক্ষে কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই। কারণ একটি রাজনৈতিক দলের যে ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য, যে ধরনের নর্মস থাকা দরকার, যে ধরনের নেচার আসলে অ্যাডজাস্ট করা দরকার একটা রাজনৈতিক দলের মধ্যে, আওয়ামী লীগের ভিতরে বিগত 14 বছর বা 15 বছর তার কোনোটাই ছিল না, ছিটে ফোটাও ছিল না। সুতরাং আওয়ামী লীগকে রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বলতে আমি একবারেই নারাজ। সুতরাং আওয়ামী লীগকে আপনি একটা ফ্যাসিবাদী সংগঠন, ফ্যাসিবাদী শক্তি বলতে পারেন, যারা জনগণ কর্তৃক ধিকৃত এবং বিতাড়িত। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে জনগণ কর্তৃক বিতাড়িত কোনো শক্তি আবারও রাজনীতির মাঠে অ্যাডজাস্ট করবে, নতুন করে পুনর্বহাল হবে, তাদেরকে রাজনীতি করতে জনগণ সুযোগ দিবে, ইটস টোটাল ইম্পসিবল। আমরা যদি ওই যে জার্মানির হিটলার কিংবা ইতালির মুসোলিনির কথা বলি, তাদের পতনের পরে তাদের কিন্তু কোনো কার্যক্রম, রাজনৈতিক অ্যাক্টিভিটির কোনো এক্সিস্টেন্স পরবর্তী সময় আর কখনোই গড়ে ওঠে নাই এবং সুযোগ নেই। এটা একবারে ইতিহাস, চিরন্তন সত্যের মতো। সুতরাং সেই জায়গা থেকে শেখ হাসিনা পতিত স্বৈরাচারের প্রধান, যিনি এখন দিল্লিতে অবস্থান করছেন, এবং সেখান থেকে তিনি যদি আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে এই ধরনের কথা বলে থাকেন, আমি মনে করি তার হয় মাথায় গণ্ডগোল ইতিমধ্যে হয়ে গেছে, তার অতি দ্রুত আসলে ইন্ডিয়াতে যদি ভালো মানের কোনো মানসিক হসপিটাল থেকে থাকে, উনাকে আমি ইন্ডিয়ান সরকারের প্রতি আহ্বান জানাবো, যেহেতু আপনারা আসলে আইন ভঙ্গ করে বাংলাদেশ থেকে বিতাড়িত ফ্যাসিস্ট স্বৈরাচারকে আশ্রয় দিয়েছেন, আপনাদের এটাও দায়িত্বের মধ্যে পড়ে যে আপনি বা আপনারা উনাকে একটি ভালো মানের হাসপাতালে ভর্তি করে উনার মানসিক চিকিৎসার ব্যবস্থা করেন, যাতে উনি বাস্তবতা উপলব্ধি করতে পারেন। আপনারা জানেন যে বাংলাদেশে এখনো ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে, কয়েকদিন আগে সালাউদ্দিন ভাই একটি অনুষ্ঠানে বলেছিলেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের যারা রয়েছেন মাঝে মাঝে তারা টোকাইদের নিয়ে মিছিল করে, এখানে বলে জয় বাংলা, 3 মাইল দূরে গিয়ে বলে জয় বঙ্গবন্ধু। তো যারা আসলে জয় বাংলা বলতে 3 মাইল পরে গিয়ে জয় বঙ্গবন্ধু মানে বলার জন্য যারা 3 মাইল পার হতে হয়, এরা আগামী নির্বাচন ঠেকাবে, নির্বাচন বাধাগ্রস্ত করবে, বাংলাদেশে একটা অরাজকতা তৈরি করবে। ইটস টোটাল ইম্পসিবল। তবে এখানে আমরা রাজনৈতিক দলগুলো যদি তাদের স্পেস দিই, সুযোগ দিই, তাহলে এটা সম্ভব। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা, আমাদের যে বন্ডিং, আমাদের যে ইউনিটি, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমাদের ইউনিটি যদি না থাকে তাহলে কিন্তু এরা সুযোগ পাবে। এই জন্য আমি বারবার বলছি, যারা আমরা এই ফ্যাসিবাদকে হটিয়েছি, যারা এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আমাদের মধ্যে একটি ইউনিটি অত্যন্ত জরুরি।
আমরা 5ই আগস্টের পরে আমাদের মধ্যে যে বন্ডিং, যে ইউনিটি ছিল, ডে বাই ডে সেই ইউনিটির মধ্যে অনেকটাই চির ধরেছে, ফাটল ধরেছে। এটাকে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে মেরামত করা যায় দেশ এবং জাতির স্বার্থে, এটা আমাদের করতে হবে। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার বা এনসিপি, হোয়াট এভার, প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আজকে আমরা মানে বিভিন্ন ইস্যুতে দলীয় স্বার্থ বিবেচনায় আমাদের মধ্যে একটা বিপরীতমুখী অবস্থান। এই যে গণভোট, জুলাই সনদ, সেই যে নির্বাচন, আমরা নিয়ে কিন্তু একটা বিপরীত। এই বিষয়ে ফারুক হোসেন আপনার কাছে আবারও আসবো। ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে ভাই, না হলে কিন্তু এই ফ্যাসিবাদের প্রধান হাসিনা যা বলেছেন সেটা কিন্তু তারা করার চেষ্টা। ফারুক হোসেন আপনার কাছে আমরা আসবো। সাদিক আল আরমান আপনার কাছ থেকে একটু শুনি। ধন্যবাদ আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দ। প্রথমত আমি খুবই আশ্চর্য হয়েছি শেখ হাসিনার ধৃষ্টতা এবং তার সাহস দেখে। কতটা একটা মানুষ কি পরিমাণ নির্লজ্জ, বেহায়া এবং অন্ধ হলে এই কাজটা করতে পারে, আমি সেটা আজকের সাক্ষাৎকারটা দেখার পর থেকে চিন্তা করতেছি। 2024 সালে গণ অভ্যুত্থানে হাসিনা যেই পরিমাণ নিরীহ শিশুকে হত্যা করছে, আমি এর আগে রবিউল ভাইরা বা ফারুক ভাইরা রাজনীতিক, আমরা সহ দীর্ঘদিন রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি। ওই জিনিসগুলো যদি আমি নাও বলি, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানে যেই পরিমাণ হত্যাকাণ্ড তারা সে সংগঠিত করছে, সে যতগুলা শিশুকে হত্যা করছে, যতগুলা মানুষকে হত্যা করছে, যতগুলা পথ শিশুকে হত্যা করছে, তার ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ নাই। এখন পর্যন্ত শেখ হাসিনা দেশ এবং জাতির কাছে থেকে সে মাফ চায়নি। তার দল এখন পর্যন্ত ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ করে নাই। যারা এত বড় একটা কিলিং অপারেশন চালানোর পরে, হত্যাকাণ্ড চালানোর পরে প্রকাশ্যে আবার ঘোষণা দেয় যে তারা বাংলাদেশের আগত নির্বাচন বানচাল করবে, এটা বাংলাদেশের নতুন একটা হাসির তামাশা এবং নতুন একটা যোগ হয়ে আমাদের মধ্যে ইতিমধ্যে এটা আলোচনা হবে। নতুন করে একটা যোগ ছাড়া কোনো কিছুই না। কারণ আপনি দেখছেন যে বাংলাদেশের মানুষ যে যাই হোক, একজন স্কুল শিক্ষার্থী সে কিন্তু আওয়ামী লীগের যা গুন্ডা পান্ডা টোকাইগুলা মিছিল করতেছে, সেখানে গিয়ে লাথি মারতেছে। ভাইরাল হয়েছে ফেসবুকে, আপনারা ভিডিওটা দেখতেছেন। আমাদের রিক্সাওয়ালা যারা, তারা পর্যন্ত আওয়ামী লীগের প্রতিহত করতেছে। পাড়া মহল্লায় আমাদের মায়েরা বোনেরা, এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী লীগের প্রতিহত করার জন্য তারা প্রস্তুত না, এবং যার বাস্তব প্রমাণ রাস্তাঘাটে দেখা যাচ্ছে। তো আওয়ামী লীগ সভানেত্রী পলাতক খুনি শেখ হাসিনা তার এই কথাবার্তা সম্পূর্ণভাবে পাগলের প্রলাপ। এবং আমি ফারুক ভাইয়ের সাথে এটা অ্যাড করবো, তারা অতি সত্ত্বর দ্রুত পাগলাকারদের ভর্তি করানো উচিত এবং ট্রিটমেন্ট নেওয়া দরকার। না হয় সে এরকম উল্টা পাল্টা আরো কথা বলে বাংলাদেশে পাগল কথা বলে মানুষকে উস্কাইয়া দিবে। ধন্যবাদ। আমি তো আবারও শেখ রবিউল আলম আপনার কাছে আসি। জুলাই সনদের বাস্তবায়নের যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে তুলে দেওয়া হয়েছে, তাতে আসলে কারা খুশি কারা অখুশি? আচ্ছা, আমি তার আগে বলি, একটা বাক্য খালি বলি। আমার বক্তব্যটা হচ্ছে, যিনি গণ অভ্যুত্থানে পদচ্যুত হয়ে দেশে থাকার সাহসটা পর্যন্ত রাখলেন না, দেশে থাকার, হ্যাঁ হতে পারতো পদচ্যুত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, ট্রায়াল ফেস করলেন, পৃথিবীতে অনেকে এরকম করেছে, এরশাদও করেছে, নিকৃষ্ট স্বৈরাচার সেও করেছে, সেও পালাই নাই দেশ ছেড়ে। যিনি নিকৃষ্টভাবে পালিয়ে গিয়েছেন, যার রাজনৈতিক দল বিধ্বস্ত এবং বাংলাদেশ কর্তৃক বিতাড়িত, পরিত্যক্ত, তিনি আবার আমাদেরকে এই বিজয় শক্তিকে হুমকি দেখান, 18 কোটি মানুষকে হুমকি দেখান। দ্বিতীয়ত হচ্ছে, শেখ হাসিনার উচিত হবে ট্রায়াল ফেস করেন আপনি, প্রথম আপনার দল এবং আপনি এবং আপনার নেতাকর্মী যারা আছে, ট্রায়াল ফেস করেন। হ্যাঁ, নির্দোষ হয়ে আসেন, রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে, আমরা গ্রহণ করব, ট্রায়াল ফেস করে আসেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমালোচক বলছিলেন যে আওয়ামী লীগ এখন ক্ষমা চায়নি। আমি আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার সুযোগ দিতে চাই না, কারণ এটা ক্ষমা চাওয়ার মতো অপরাধ না, ক্ষমা করার মতো অপরাধ না। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা কখনো ক্ষমাযোগ্য অপরাধ নয়, সেটা ক্ষমা হয় না, ভুল ত্রুটির ক্ষমা হয়। এবং আওয়ামী লীগের আগে ক্ষমা চেয়েছে, 96 নির্বাচনে বলেছেন যে আমরা আমাদের অনেক অতীতের ভুল ত্রুটি মাফ করে দেন, আমাদের একবারের মতো ভোট ভিক্ষা দেন, আওয়ামী লীগ বলেছে, এর আগে বলেছে, সেটা হয় ক্ষমা। বিকজ আপনার ভুল ত্রুটি থাকলে আপনি জনসমর্থনের জন্য বলবেন যে আমরা বুঝতে পারিনি, ভুল হয়েছে। আপনিও শিশুদের হত্যা করলেন, গণহত্যা চালালেন, আপনি মানবতা বিরোধী অপরাধ করলেন, গুম করলেন, আনতার স্কিলিং করলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মানুষ জীবন দিয়েছে, হেফাজতে থেকে, আর আপনি ক্ষমা চাইবেন না, ক্ষমা হয়ে গেল। যার জন্য ক্ষমার চাওয়ার পক্ষে আমি। জি, জুলাই সনদের যে বিষয়টা আপনি এসেছেন, জুলাই সনদ আমরা সই করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম জুলাই সনদে যেটা সই করানো হয়েছিল তার বাইরে বেশ কিছু পরিবর্তন এবং নতুন সংযোজন হয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত। সেটা বিভাজন তৈরি করে এবং একটি সই করা সনদের পরিবর্তন করার জাতীয় ঐক্যমত কমিশন যারা সই করেছিল তাদের কনসার্ন ছাড়া এটা করতে পারে না। এটা এক ধরনের আমি যেটা বলবো অপরাধ।
দ্বিতীয়ত যে জুলাই সনদ বাস্তবায়ন সহ অন্যান্য নোট অফ ডিসেন্ট সহ যে জায়গাগুলি আমরা পরিবর্তন করেছেন সেটা আলোচনায়ও ছিল না এবং সেটা নিয়ে ঐক্যমত হয়নি। গণভোটে যে বিষয়গুলি এনেছেন, বিশেষ করে কিছু তো অধ্যাদেশ জারি করেই করতে পারবেন সরকার 84টির মধ্যে, কিছু নির্বাহী আদেশে করতে পারবেন, সেগুলির প্রতি সব দলেরই সমর্থন রয়েছে। সমস্যাটা হয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে 48টি প্রস্তাবনা উনরা এনেছেন, সেই 48টি প্রস্তাবনা গণভোটে উনরা কোন প্রক্রিয়ায় নেবেন সেটাও স্পষ্ট না। শুধু হানা ভোট দিয়ে আপনি 48টি নোট অফ ডিসেন্ট যদি না থাকে, তাহলে আপনি কিভাবে ক্লারিফাই করবেন যে জনগণ কি কাকে সমর্থন কিভাবে দিল? যেমন ধরেন আমি 48টিতে 3টেতে দ্বিমত করতে চাই, তাহলে 48টি ব্যালট থাকলে আমি 3টিতে না ভোট দিতে পারতাম, 45টিতে হাফ ভোট দিতে পারতাম। আপনাকে যদি 48টি যেটা সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব আছে সেইটাতে যদি আপনি একটা হানা ভোটে এনে যান, অস্বচ্ছতা থাকবে। জনগণ হা না ভোট কোন সংশোধনীতে দেবে সেটা তার কাছে স্পষ্ট না হলে সেই গণভোটের মূল্য থাকবে না। ঐকমত্য কমিশন পূর্বেও বলেছিল যে এটি আসলে প্যাকেজ আকারে তারা গণভোটটা করতে চান। প্রথম যে প্রস্তাবনা ছিল সেখানে তো তারা বলেছিলেন যে গণভোটটা তারা প্যাকেজ আকারে, যে 48টি না তারা এখানে করেছেন 1 নম্বর তফসিলে যুক্ত বিষয়ে আমি হা না এক সময় তফসিল তো আমি জানি না, সাধারণ জনগণ জানে না, বোঝে না। তাহলে আপনাকে 48টা করার জন্য 48টা ভোট দিলে কেউ হয়তো 3টি দ্বিমত করতে পারেন, কেউ 5টি করতে পারেন, কেউ 10টি করতে পারেন, তিনি হয়তো আরেকটাতে করতে পারেন। মানুষ ওই 48টির মধ্যে কোনটা সে সংবিধানে যুক্ত চায় সেটা স্পষ্ট করতে পারে, সেটি না হলে গণভোটের অর্থ থাকে না। এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি গণভোটে যাচ্ছেন, আবার সংবিধান সংশোধন পরিষদ করছেন। সংবিধান সংশোধন পরিষদকে আপনি বলছেন ওটা আপনি হাত দিতে পারবেন না, কোনো পরিবর্তন করতে পারবেন না, তাহলে সংবিধান সংশোধন পরিষদের দরকারটা কি? সে যদি অ্যাজ ইট ইজ ভাবেই ওটাকে যদি পার্লামেন্টে আগামীতে নির্বাচিত যারা সংসদ তারা যদি 2/3 মেজরিটিতে অথবা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে করে, তো তাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যাবে। কেন আপনি জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদেরকে আবার সংবিধান সংস্কার আবার যেটা সংসদে পরিণত করতে চাইছেন, তাই তো? করতে চাচ্ছেন না সংস্থা। তো আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গাগুলি কোনোটা হাস্যকর, কোনোটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, কোনোটা অপ্রয়োজনীয়, কোনোটা হচ্ছে এক ধরনের দুরভিসন্ধিতা। জাতীয় ঐক্যমত কমিশন এই জায়গায় স্বচ্ছতার পরিচয় দিতে পারেনি। সুস্পষ্টভাবে আইন মেনে, বিধিবিধান মেনে, সংবিধান মেনে এবং রাজনৈতিক দলগুলির ঐক্যকে প্রাধান্য দিয়ে যদি সংস্কারগুলি করা যেত, প্রস্তাবনাটা করা যেত, আমার মনে হয় আমাদের মধ্যে দূরত্ব খুব বেশি নাই। সবার চাওয়ার মধ্যে দূরত্ব কিছু নাই। গণভোটটা নির্বাচনের দিন হবে নাকি আগে হবে এটা নিয়ে আলোচনা করা যেত, আমার মনে হয় যে একমত হওয়া যেত, যেহেতু গণভোট হচ্ছে। আর ইন্টারেস্টিং হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে এই গণভোটের কোনো সম্পর্ক নেই। গণভোট মানে হচ্ছে পার্লামেন্টে জুলাই সনদটা একসেপ্ট করার বাধ্যবাধকতা জাতীয় সংসদ সদস্য যারা হবেন তাদের উপর জনগণের ম্যান্ডেটটা ইম্পোজ করা, তারা যাতে এটার বাইরে চলে যেতে না পারে। এমন যদি হতো গণভোট ছাড়া আমরা সংসদ নির্বাচন করতে পারছি না, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, তাহলে গণভোটটা আগের প্রয়োজন হতো। গণভোটটা যদি জাতীয় সংসদ নির্বাচনের দিন হয়, অনেক দিক থেকে সুবিধা আছে। আমি মনে করি একটা জায়গায় একটু সমস্যা, অন্যান্য রাজনৈতিক দলের কিছু রাজনৈতিক দলের অবিশ্বাস আছে, কিন্তু যেহেতু গণভোটে আমরা একমত হয়েছি আগে এবং করলেও, অথবা ধরেন আমরা যদি যেদিন সংসদ নির্বাচন হবে সেদিনও করি, তাতে খুব বেশি তাৎপর্যগত পার্থক্য থাকছে না। তো যার ফলে সেটি নিয়ে একমত হয়তো হওয়া যাবে এবং জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার হয়তো যদি সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় যে খুব দ্বিমত কেউ করবে না, বিকজ আগে নির্বাচনটা করার সুযোগও নেই। সমস্যাটা যেখানে হয়েছে, জাতীয় সংসদকে আপনি ম্যান্ডেটরি করে দিচ্ছেন 270 দিনের মধ্যে যদি এটা পাশ না হয় তাহলে এটা অটোমেটিক পাশ হয়ে যাবে। কোনো গোষ্ঠী ব্যক্তির চিন্তা এবং সরব জাতীয় সংসদের মতো স্বাধীন সার্বভৌমত্ব সংসদ, জনগণের নির্বাচিত সংসদের কাছে বাধ্যতামূলক হতে পারে না। এবং কোন রকমের নাকি সংবিধান সংস্কার পরিষদ যেটা গঠন করা হবে, মানে দুটো রোল প্লে করবে নির্বাচিত সংসদরা। একটা হচ্ছে সংবিধান সংস্কার সংসদ, সেটা আগে করার পর তারপর হবে তারা জাতীয় সংসদের সদস্য। বক্তব্যটা হচ্ছে আপনি বলছেন ওটাতে আপনি কোনো হাত দিতে পারবেন না, যেভাবে আছে সেভাবে করতে হবে। অর্থাৎ আপনি ঐক্যমত কমিশনের কোনো প্রস্তাবনা জনগণের প্রতিনিধি এবং জনগণের সংসদের কাছে এমন হতে পারে না যে সেটা বাধ্যতামূলক, অথবা তাতে কোনো পরিবর্তন করা যাবে না, অথবা অ্যাজ ইট ইজ ভাবে করতে হবে, এভাবে পার্লামেন্ট বাধ্য থাকে না, জনপ্রতিনিধিরা বাধ্য থাকে না।
কিন্তু এখানে তো আসলে রাজনৈতিক দলগুলো মানে সকলে ঐক্যমত্য নিয়েই তো আসলে প্রথমে এই যে আপনারা যে বিষয়গুলো এখানে কিভাবে কার্যকর হবে তাতে কেউ সই করেনি। অর্থাৎ গণভোট এবং এই যে আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে প্রস্তাবনাগুলি আছে সেটা কিভাবে কার্যকর হবে জুলাই সনদে তা স্পষ্ট ছিল না। বলা হচ্ছিল কিভাবে তারা কার্য করতে চায় তারা আরো 4-5 দিন সময় নিয়ে তারা জানাবে। সনদে যে বিষয়গুলিতে আমরা একমত হয়েছি এবং যেগুলি বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলি উল্লেখ করা হয়েছে ওই সনদে এবং তারপর রাজনৈতিক দলগুলি সই করেছে। জি ধন্যবাদ। খুবই দুঃখজনক বিষয়, একটা বাক্য দিয়ে শেষ করি, জাতীয় ঐক্যমত্য কমিশন সেই জায়গা থেকে সরে এসে তাদের মতো করে এটা উপস্থাপন করেছে। এটা যদি উপস্থাপিত হয় তাহলে আমরা যে এতদিন সংলাপ করলাম, রাজনৈতিক দলগুলি এক হলাম, সেইটার কিন্তু আর কোনো কার্যকারিতা থাকছে না, বিভেদ তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে এবং এই প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন করা যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এটা ঝুঁকিতে পড়ছে। জি ধন্যবাদ। আমি একটু সাদিক আল আরমান আপনার কাছে একটু সংক্ষেপে শুনে নেব, যদিও আমরা একটু বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটু শুনে যেতে চাই যে যদি জাতীয় ঐক্যমত্য কমিশন কারো এজেন্ডা বাস্তবায়ন করে থাকে বা কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে সেটা আসলে কার করেছে বলে আপনি মনে করেন, আর যদি আপনার কাছে যদি মনে হয় যে না তার জুলাই সনদের বাস্তবায়নের জন্য তারা যে খসড়া দিয়েছে সেটা ঠিক আছে, তাহলে আপনার মতামতটা আপনি জানাতে পারেন। ধন্যবাদ। আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন সম্পূর্ণভাবে জনগণের এজেন্ডা বাস্তবায়ন করেছে। কারণ যখনই জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো প্রস্তাব কোনো পদক্ষেপ বিএনপির বিপক্ষে যায় তখন বিএনপি এটাকে ডিজোন করে, বিশেষভাবে ট্যাগ করে অমুক দলের তমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যখন বিএনপির পক্ষে যায়, এনসিপির বিপক্ষে যায়, তখন এনসিপির নেতারা বলে সালাউদ্দিন কমিশন। যখন জামাতের বিপক্ষে যায় তখন জামাত তারা প্রোগ্রাম মানে তাদের মিটিং থেকে ওয়াকআউট করে, তারা মিটিং বয়কট করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে স্বাধীন কমিশন, শুধুমাত্র জনগণের যে এজেন্ডা, দেশ এবং জাতির দীর্ঘ 54 বছর যে একটা অব্যবস্থাপনা, বিশেষত ফ্যাসিবাদ কায়েমের যে সিস্টেমগুলো বাংলাদেশের সংবিধানে ছিল সেইগুলো চেঞ্জ করার জন্য, মানুষকে নতুন করে একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জনগণের এজেন্ডা এবং ম্যান্ডেট নিয়ে কাজ করতেছে এবং জনগণের এজেন্ডা বাস্তবায়নের জন্য সর্বোত্তমভাবে তারা চেষ্টা করে যাচ্ছে। সেখানে কোনো দলের বা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর এজেন্ডা তারা বাস্তবায়ন করছে না। সাদিক আল আরমান আপনাকে ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে এসে আমাদের যেই বক্তৃতা বা আমাদের যেই বিতর্ক সেটি কিন্তু অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছি নিউজ 24 চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি ফারুক হোসেন আপনার কাছে। একটু বলবেন যে জুলাই সনদে কারা খুশি কারা অখুশি, আপনারাই বা খুশি অখুশি কোনটা? আসলে দেখুন, জুলাই জাতীয় সনদে কারা খুশি কারা অখুশি এটার চাইতে আরও গুরুত্বপূর্ণ আসলে এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে আমরা আসলে একটা বিভেদের দিকে এগিয়ে যাচ্ছি কিনা। এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে যদি কোনো বিভেদ বা বড় ধরনের কোনো ধরেন যে পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতির কারণে আমাদের নির্বাচন যথাসময়ে না হয়, নির্বাচন না হয়ে একটি ভিন্ন পরিস্থিতির দিকে বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। এখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ হিসাবে আমরা এক একজন একটা রাজনৈতিক দল করি, কেউ কোনো সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি, প্রত্যেকেই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। তো আমার যে ফোকাস পয়েন্ট সেটা আসলে কোনো দল, গোষ্ঠী, ব্যক্তিকে খুশি করা বা নারাজ করা বিষয়টা এমনভাবে আমি দেখি না। আমি দেখি আসলে এই জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে আসলে বিভেদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা। এখন পর্যন্ত দেখেন জুলাই জাতীয় সনদে প্রায় আমরা 1.5-2 মাস আলোচনা করেছি এবং আলোচনার একটা পর্যায়ে আমরা অনেকগুলো প্রপোজালে একমত হয়েছি এবং এটা নিয়ে আসলে আইনি প্রক্রিয়া কী হবে, কীভাবে এটা ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে, এটা নিয়ে আরেক জটিলতা তৈরি হয়েছিল। তো যাই হোক, সেটাও কিন্তু একটা সুরাহা মোটামুটিভাবে আমরা কিন্তু পৌঁছাতে পেরেছিলাম যে গণভোটে সবাই একমত। গণভোটের ডিবেটটা ছিল কেউ আগে চাই, কেউ একই দিনে চাই। এটা নিয়ে আমি মনে করি খুব একটা যে বড় ধরনের ডিস্টেন্স বা ফ্র্যাক আমি মনে করি না। আমি মনে করি যে আলোচনার টেবিলে বসলে হয়তো এটা আমরা একটা সেটেলমেন্টে চলে আসতে পারতাম। কেউ আগে চাই, কেউ একই দিনে চাই। যারা আগে চাই তাদেরও যুক্তিগুলো আসলে লজিক্যাল বা যৌক্তিক, আবার যারা একই দিনে চাই তাদের যুক্তিগুলো আসলে একবারেই মানে ভারী এবং যৌক্তিক। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই দুই পক্ষকে নিয়ে বসলে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো যদি আলোচনা করতেন, আমি মনে করি একটা সেটেলমেন্টে চলে আসা যেত। তো এই বিষয়গুলো আসলে সেটেলমেন্টে না এসে তার আগেই জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে এই যে জুলাই জাতীয় সনদের যে আপনার চূড়ান্ত যে আপনার রিপোর্টটি দিয়েছেন, এটা আসলে এই প্রক্রিয়ায় দেওয়াটা উচিত হয় নাই। এই প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই জাতীয় সনদের কপি হস্তান্তর করার মধ্য দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি
আর্টিফিশিয়াল অস্থিরতা, কৃত্রিম অস্থিরতা তারা তৈরি করেছেন, যে কৃত্রিম অস্থিরতার মধ্য দিয়ে এই জাতীয় সনদ, জাতীয় নির্বাচন, যেটি আমাদের বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জরুরি, অবাধ, সুষ্ঠু এবং ক্রেডিবল করার জন্য, এই জাতীয় নির্বাচন আসলে যথাসময়ে হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা শুধু একটা কথা বলতে চাই যে যথাসময়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে এখানে বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য দলগুলো বলেন, সবাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবো। এখন কার্যপক্ষে এখানে মনে হতে পারে আবার আসবো ফারুক হোসেন, আমাদের যে যথাসময়ে যদি নির্বাচন না হয়, দু একটি রাজনৈতিক দল যারা এখন সরকারের সবচেয়ে সুবিধা বেশি ভোগ করছেন তারা হয়তো আরামায়েশে থাকবেন আরো দীর্ঘদিন বা কিছুদিন, এই ক্ষমতার যে মধু, এই মধুটা তারা আহরণ করবেন, খাবেন। এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে তারা এটাই ভাবছেন, কিন্তু আসলে দেশ যদি বিপদে পড়ে, ওই যে একটা কথা আছে না, যখন ওই নেরু বাঁশি বাজাচ্ছিল, প্রবাদ আছে। অনেক ধন্যবাদ ফারুক হোসেন, আপনার কাছে আবার আসবো। কেউ রেহাই পাবে না। শেখ রবিউল আলম, একটু আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে গণভোট যত দেরিতে হবে নির্বাচন তত সংকটে পড়বে। জামাত ইসলামের গোলাম পারোয়ার তিনি এরকম মন্তব্য করেছেন। আসলেই কি গণভোট যত দেরি হবে নির্বাচন, জাতীয় নির্বাচন ততই সংকটে পড়বে? বিষয়টা কি এরকম? শীর্ষরূপ কোথায় গণভোট, জাতীয় নির্বাচন কবে হবে এটা ব্যাপারে তো মোটামুটি জাতীয় অন্তর্বর্তীকালীন আমাদের যে সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির মধ্যে হবে। আর ফেব্রুয়ারিতে একই দিনে আমি এর আগেও বলেছি যে গণভোট করা যাবে, বিকজ গণভোটের কোনো বিশেষ তাৎপর্য নেই, যা না হলে জাতীয় নির্বাচন করা যাচ্ছে না, যার ফলে একই দিনে হতে পারে। এটা হচ্ছে জুলাই সনদ, যেটা আমরা একমত হলাম, রাজনৈতিক দলগুলি আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত একমত করলো, সেই বিষয়গুলি বাস্তবায়ন করবার জন্য জনগণের সম্পৃক্ত করা, এবং জনগণ পার্লামেন্টকে সেটা করতে হবে। আপনি সংবিধান সংক্রান্ত, সংশোধন সংক্রান্ত যাই করেন পার্লামেন্টে করতে হবে, পার্লামেন্টের বাইরে এটা করার কোনো সুযোগ নেই। তবে জনগণের ম্যান্ডেট থাকলে যেটা হয় যে পার্লামেন্টের প্রতি সেটা অবধারিত হয়ে যায়, পার্লামেন্ট অবিশ্বাস কমে এবং নির্বাচিত পার্লামেন্ট সেটা করতে অনেক সময় বাধ্য থাকে, যার ফলে গণভোট। তো সেটা নির্বাচনের দিন করলে সমস্যাটা কোথায়? আমাদের সময় তো কম, আবার ব্যয়েরও ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে, গণভোটে অংশগ্রহণকারী সংখ্যারও একটা ব্যাপার আছে। 50% উপর যদি কোনো কারণে না হয়ে যায়, ধরে নিচ্ছি আমি, তো সেই সনদ বাতিল হয়ে যেতে পারে, তো আমাদের এই সংগ্রাম বাতিল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। আমরা যারা রক্ত দিলাম, জীবন দিলাম, সংগ্রাম করলাম একটা পরিবর্তিত বাংলাদেশ গঠন করবার জন্য, সেই গণভোটটাকে আমরা ঝুঁকিতে ফেলবো। যার জন্য আমরা মনে করি জাতীয় নির্বাচন। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আপনি বলছেন জুলাই সনদ যেটা ওনারা প্রস্তাবনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন, তাতে কোনো পরিবর্তন করতে পারবেন না। তা পরিবর্তন যদি কোনো করাই না যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদ কেন লাগবে? কোনো প্রয়োজন আছে? কি কারণে লাগবে? সংবিধান সংস্কার পরিষদই তো সেটাকে চূড়ান্ত করবে যে কোন অংশটুকু তারা সংবিধানের সাথে যুক্ত করবে। সেটি না হলে তো এই সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজন নেই। এই যে কন্ট্রাডিক্টরি কিছু বিষয়। আরেকটা আছে 270 দিনের ভিতর অবধারিতভাবে সংবিধানের অংশ হয়ে যাবে। তো 270 দিনের মধ্যে যদি অবধারিতভাবে সংসদের সংবিধানের অংশ যদি যায়, তাহলে আমার এই সংবিধান সংস্কার পরিষদই কেন দরকার? আর আমার পার্লামেন্টের জন্য কেন অপেক্ষা? তো হয়ে গেল, তো আলী রিয়াজ সাহেব এবং তার টিম করে দিলেন আর হয়ে গেল। তাহলে জনগণের দরকারটা কি? জনগণের ভোটেরই বা দরকারটা কি? আর জনগণের নির্বাচিত পার্লামেন্ট এবং সংসদ সদস্যদের দরকারটা কি, প্রয়োজনটা কি? মনে রাখা দরকার, জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং সংসদের চেয়ে কোনো কিছু উপরে নয়। জি, অনেক ধন্যবাদ সাদিক আল আরমান। একটু আপনার কাছে আসি, গণভোটের মাধ্যমেই আসলে যার বাস্তবায়ন হবে তা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভেদ বা মতপার্থক্য হওয়ার মূল কারণ আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন, এর ভিতরে একটা ভোটের রাজনীতি আছে। ভোটের রাজনীতি কেমন? ধরেন বাংলাদেশের মানুষ, নতুন প্রজন্ম আগামী দিনে কেমন রাজনীতি চায়, কেমন সংস্কার চায়, এই জিনিসটা গণভোটের মাধ্যমে আমাদের সামনে চলে আসবে। যদি সংস্কারের পক্ষে বেশি মানুষের রায় আসে, তাহলে সেই ক্ষেত্রে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছে তাদের জন্য আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং আগামী দিনে ক্ষমতা আসার জন্য সুযোগ বা সুবিধা বেশি আসবে। আবার বিএনপির ক্ষেত্রে এখানে একটা ঝুঁকি আছে। বিএনপির ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে এমন, যদি গণভোটটা আগে হয় সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে ফলাফলটা, বিশেষত কোন আসনে বা কোন বাংলাদেশের মানুষ কীরকম মানুষকে ভোট দিবে বা কিসের পক্ষে অবস্থান নেবে, সেই ক্ষেত্রে তাদের যে বর্তমান প্রেডিকশন, এই ক্ষেত্রে একটা
বলা যেতে পারে যে দ্বিধাহীনতা বা এরকম কোনো কিছু চলে আসবে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে যদি একই দিনে গণভোট হয় এবং জাতীয় নির্বাচন হয়, এখানে গণভোটকে প্রভাবিত করার সুযোগ আছে। যেমন যদি রবিউল ভাইয়ের কথাই বললাম, তারা বলতে পারে যে ধানের শীর্ষে হ্যাঁ, গণভোটে না, তারা একটা ক্যাম্পেইন করতে পারে। জামাত ক্যাম্পেইন করতে পারে দাঁড়িপাল্লা হ্যাঁ, গণভোটে না। কিন্তু এতগুলো মানুষ তো জীবন দিছে এমনি এমনি না। জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে আমাদের দেশটা নতুন করে সংস্কার করার জন্য। তো আমাদের আগে দেশটা সংস্কারের নিশ্চয়তা পাইতে হবে, সেই ক্ষেত্রে গণভোটটা আগে হওয়া উচিত। এবং যেখানে আমাদের সংবিধান এবং দেশের সংস্কার নিশ্চিতভাবে যখন সংস্কার হবে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে নতুন বাংলাদেশের ক্ষেত্রে নতুন করে নির্বাচনের দিকে আমরা আগাইতে পারি। আমার মনে হয় যে বিশেষত দলগুলোর ভিতরে এখন পর্যন্ত যে ডিভাইডেশন, বিশেষত কেউ মনে করতেছে যদি আগে গণভোটটা হয় সেক্ষেত্রে আমার রাজনীতিতে, ভোটের রাজনীতিতে আমার জন্য সুবিধা হবে, এবং কেউ মনে করতেছে যদি গণভোটটা আগে হয়ে যায় আমার জন্য ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। এইটা অন্যতম একটা বড় কারণ। অনেক অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এই সময়, এবং বিরতির পর যখন ফিরবো তখন আমাদের আলোচনা অব্যাহত থাকবে, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। প্রশ্ন অনেক কিন্তু সময় স্বল্প। ফারুক হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন চ্যালেঞ্জিং হতে পারে, হঠাৎ আক্রমণ আসতে পারে, এরকম একটি কথা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রেস সচিব নিচেই বলেছেন। আসলেই কি এরকম চ্যালেঞ্জিং বা হঠাৎ করে আক্রমণ আসতে পারে? এবং সাইবার আক্রমণ থেকে শুরু করে নানা বিষয়গুলোকে তারা তুলে ধরেছে, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। ধরেন যারা রেসলিং করে বা বক্সিং খেলা আমরা নিশ্চয়ই সবাই দেখেছি, বক্সিং খেলা বা রেসলিংয়ে যারা আসলে রেফারির দায়িত্বে থাকে তারা কিন্তু জানে যে কোনো সময় যে কোনো দিক দিয়ে বাধা আসতে পারে, হামলা আসতে পারে, ধরেন যে মানে আপনার যে কোনো সময় বিপদ আসতে পারে। তো তারা এগুলো জেনেই কিন্তু আসলে ওই দায়িত্বটা পালন করেন। এখন সরকার তো জানেই, সরকার দায়িত্ব নিয়েছেন কেন ভাই? সরকার দায়িত্ব নিয়েছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং, সবচাইতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং তারা কমিটেড যে এরকম একটি চ্যালেঞ্জিং নির্বাচন সুন্দরভাবে কন্ডাক্ট করে জনগণকে উপহার দেওয়ার জন্য। এখন আপনি ওই চেয়ারে বসছেন, চেয়ারে বসে দায়িত্ব গ্রহণ করে আপনি ধরেন যে এসি গাড়ি, বাড়ি, হেয়ার রোডে বাসা, বিদেশে বউ বাচ্চা নিয়ে ঘোরাঘুরি, সব মধু আপনি ভালো মতো খাচ্ছেন। আর যখন নির্বাচনের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আপনি বারবার জনগণের সামনে এরকম প্রকাশ করে জনগণকে একটা ভীতিকর পরিস্থিতি থেকে ঠেলে দিচ্ছেন কিনা, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। আর এবার চ্যালেঞ্জ থাকবেই। আপনার সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে এগুলো শো করেন, ফোকাস করেন। যে আমাদের সরকার আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য পুলিশ বাহিনীকে রিফর্ম করেছে, প্রশাসনকে রিফর্ম করেছে, আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, আমরা বিদেশ থেকে অমুক হায়ার করে আমরা কিভাবে আসলে এই যে সাইবার বুলিং, সাইবার অ্যাটাক, এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি, এটাকে আমরা আটকাতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্য সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে একটা বয়ান ছাড়ে, সন্ধ্যাবেলায় আরেকটা প্রেস ব্রিফিং করে আরেকটা বয়ান দেয়। এভাবেই তারা এই 1.5 বছর পার করেছে। সুতরাং আজকে আপনি যে প্রশ্নটি করলেন, আমি আসলে এই প্রশ্নটি পাল্টা এই সরকারকে করতে চাই, তারা আসলে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চায় কিনা। তারপরে আরেকটি প্রশ্ন আমি আরো গভীরে গিয়ে করতে চাই, এই সরকার আসলে নির্বাচন চায় কিনা। সরকার যদি সত্যিকার অর্থে মন থেকে, হৃদয় থেকে নির্বাচন চেয়ে থাকে, তাহলে এইসব মানে এই আউল ফাউল মার্কা কথা, বক্তব্য আমরা এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে কখনোই প্রত্যাশা করি না। সুতরাং আমরা চাই এই সরকার যাতে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, প্রধান উপদেষ্টা যেহেতু ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আগামী ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন অবশ্যই হয়, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য যা যা করা দরকার টুডে থেকে তাদের শুরু করতে হবে। জানুয়ারিতে নির্বাচন চেয়েছিলেন? জি, আপনারা তো জানুয়ারিতেও নির্বাচন চেয়েছেন। না, আমরা কেন চেয়েছি? বিকজ আমরা এটা প্রতীকী অর্থে আমরা এই দাবিটা তুলেছি যে সরকার যাতে কোনো ধরনের ফাঁদে পড়ে বা টালবাহানার আশ্রয় নিয়ে এই নির্বাচনকে বিলম্বিত করার কোনো চিন্তা মাথায় না নেয়। এই জন্য আমরা প্রতীকী অর্থে বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে হলে আরো ভালো হয়। কারণ এই দেশ যেভাবে ডে বাই ডে আগাচ্ছে, সরকার যদি আর কয়েক মাস এভাবে প্রসিড করে তাহলে তো আরো বিপজ্জনক অবস্থার মধ্যে আমরা ধাবিত হবো। এই যে আপনি বললেন যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন যে গুপ্ত হত্যা হতে পারে, অ্যাটাক হতে পারে, আক্রমণ হতে পারে। ভাই, আপনাদের কারণে কি এদেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে থাকবে? এটা তো হতে পারে না। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে যদি একটা নির্বাচিত সরকার আসে, নির্বাচিত বডি আসে, আমরা জনগণ তাকে প্রশ্নের মুখোমুখি করতে পারবো, জবাব দিতে পারবো। কিন্তু এই সরকারকে এখন পর্যন্ত ওই প্রশ্ন করা, জবাব দিতে আওতায় নিয়ে আসার খুব একটা সুযোগ আমরা লক্ষ্য করছি না বা সুযোগও নেই। এই জন্যই আমরা বলছি যে নির্বাচনটা অত্যন্ত জরুরি, নির্বাচন হতেই হবে ভাই, নির্বাচনের কোনো বিকল্প নেই। গণভোটের একটা কথা বলে শেষ করবো। আজকে প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক ছিল, আমরা প্রায় 1.5 ঘন্টার মিটিং করলাম। তো এক পর্যায়ে আমি চিফ ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলাম যে আপনারা আসলে আগে গণভোটটা করতে পারেন কিনা, বা সরকার যদি আপনাদের ডাইরেকশন দেয়। তারা বললো দেখেন, সত্যিকার অর্থে
এই কাছাকাছি সময়ে দুটি নির্বাচন করার মতো ফিটনেস আমাদের নেই, প্রস্তুতিও নেই, লজিস্টিক সাপোর্টও নেই। সুতরাং এটা আসলে একবারই অবাস্তব। যারা আসলে আগে চাই কেন চাই আমরা জানি না, তবে আমাদের পক্ষ থেকে যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে, নির্বাচনটা আয়োজন করবে, সেই আয়োজনকারী সংস্থা প্রতিষ্ঠান তারাই বলছে তাদের পক্ষে আসলে কাছাকাছি সময়ে দুটি নির্বাচন কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আমরা বলেছি তাহলে একই দিনে হলেই ভালো। আমরা কিন্তু এখানে ফ্লেক্সিবল পজিশন আমরা ধরেন যে নিয়েছি যে ধন্যবাদ। আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমাদেরকে আরো দুজন অতিথির কাছে যেতে হবে। সাদিক আল আরমান, আপনার কাছে একই প্রশ্ন। আপনি তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন বা আছেন এখনো, একটু আমাদেরকে বলবেন যে আসলে নির্বাচন কেন চ্যালেঞ্জিং হবে? ধন্যবাদ। আসলে নির্বাচন চ্যালেঞ্জিং এই কারণে হতে পারে যে যারা এই পর্যায়ে পরাজিত ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদের দোসর আছে, তারা আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় গুপ্তভাবে অবস্থান করতেছে এবং তারা যে কোনো সময় একটা স্যাবোটাজ ঘটাতে পারে, যে কোনোভাবে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নের সম্মুখীন করতে পারে। এবং শেখ হাসিনা তো আজকে সরাসরি বলেই ফেলছে। তো এই পরাজিত দোসররা, যারা পরাজিত শক্তি, এরা বাংলাদেশে নতুন করে সুন্দরভাবে আগে যাক, সুন্দরভাবে আমাদের ক্ষমতাটা শিফট হোক, নতুন একটা সরকার আসুক, গণতান্ত্রিক সরকার আসুক, এটা সে কখনোই চায় না। কারণ এই বর্তমানে বাংলাদেশের অবস্থা টালমাটাল এবং দুর্বল। যদি একটা গণতান্ত্রিক সরকার আসে, যদি গণতান্ত্রিক সরকার দেশটা পরিচালনা করে, সেই ক্ষেত্রে সরকার শক্তিশালী হয়, প্রশাসন শক্তিশালী হয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে তারা নির্বিঘ্নে ভূমিকা পালন করতে পারে এবং বর্তমান যে হজবরদ সিচুয়েশনটা আছে এর থেকে অনেক ভালো দিকে ধাবিত হবে। তারা এই জিনিসটা চায় না, সেই জন্য এটা একটা চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আছে যে একটা অবাধ, নিরপেক্ষ এবং 1991 সালের চাইতে একটি ভালো ইলেকশন অনুষ্ঠিত করা। যদি সেই ক্ষেত্রে সরকার এটা করতে না পারে, সরকারের ব্যর্থতা মাথায় নিয়ে তারা এখনই পদত্যাগ করা উচিত। আমি একজন সরকারের পার্টি হিসেবে এটা বলবো, যদি কোনোভাবে নির্বাচন নতুন করে শঙ্কা থাকে, নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে সেই সরকার হিসেবে দায়িত্ব পালন করা উচিত না। এবং এরকম কথা বলার কোনো যৌক্তিকতাও নেই। আমি এইটুকু বলবো, গণভোটের ক্ষেত্রে গণভোটটা যদি জাতীয় নির্বাচনের সাথে, আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করবো। জুলাই যুদ্ধ হিসেবে আমি এটুকুই বলবো, কখনোই জাতীয় নির্বাচনের সাথে গণভোটটা হওয়া উচিত না। কারণ কি, গণভোটটা যদি জাতীয় নির্বাচনের সাথে হয়, সেক্ষেত্রে বিএনপি, জামাত বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল তারা হ্যাঁ বা না ভোটের জন্য প্রভাবিত করতে পারে। তারা বলতে পারে যে আপনারা আমাদের প্রতীকে হ্যাঁ দিন, গণভোটে না দিন, কারণ আমরা নিজেদের মতো করে সংবিধান করে নিব। যেটা জুলাই যুদ্ধের আকাঙ্ক্ষা বা এতগুলো মানুষের জীবন দিচ্ছে, সেই আকাঙ্ক্ষার সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই জন্য ইন্ডিভিজুয়াল ইলেকশনটা হওয়া উচিত এবং তাই করা আমার মনে হয় জুলাই যুদ্ধ যারা আছে বাংলাদেশে সবাই তাই চায়। অনেক অনেক ধন্যবাদ শেখ রবিউল আলম। একটু একেবারে আমরা শেষ মুহূর্তে আছি, জাতীয় নির্বাচন সঠিক সময় না হলেও গণভোট আগেই দিতে হবে, জামায়াত ইসলাম এরকম একটা মন্তব্য করেছে। বালখিল্য কথা, তার কথা সাথে আমি একমত না। এই কারণে একমত না, যারা জুলাই সনদ সই করলো, পরিবর্তন চায়, সংবিধান সংস্কার চায়, তারা না ক্যাম্পেইন করবে। যারা এইভাবে ভাবে তারা তো আস্থা রাখছে না। তো আমাদের ঐক্যটা হলো কোথায়? কেন না ক্যাম্পেইন করবে? এই কথা আসবে কেন? এই সন্দেহ থাকবে কেন? সনদে সই করেছে না, গণভোট আমরা চেয়েছি না। এই গণভোটের যে প্রস্তাব, বিএনপির প্রস্তাব, জামাত তো ছিল না। জামাত চেয়েছিল বিশেষ সাংবিধানিক আদেশ। আমরা বলেছি ঠিক আছে, গণভোট হতে পারে। মনে রাখা দরকার, গণভোটটা হয় সাধারণত সংবিধানের মৌলিক সংস্কারের ক্ষেত্রে। আগে সংবিধানের 2/3 মেজরিটির ভিত্তিতে জাতীয় সংসদে আপনার সংবিধান সংশোধন প্রস্তাব গৃহীত হয়, তারপরে সেটা গণভোটে পাঠানো হয়। আমাদের এখানে হচ্ছে ঐক্য তৈরি করার জন্য, অবিশ্বাস দূর করার জন্য গণভোটটা আগে লাগছে এবং আমরা তাতে একমত হয়েছি। এই সংস্কারের কথা বললেন, আমরা সংস্কারের বিপক্ষে ক্যাম্পেইন করতে পারি। উনি বলছেন সরকারের থেকে দায়িত্ব জায়গা থেকে। এই সংস্কারটা আমরাই চেয়েছি, এই সংস্কার আমাদের প্রস্তাবনা, আমরা আলোচনা করে একমত হয়েছি। দুই একটা জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, সেটাও সংস্কারের অংশ। সেটা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থা। সমস্যাটা হচ্ছে এই সংস্কারের নামে কালেক্ষেপণ করা হচ্ছে, জাতীয় নির্বাচনের প্রলং করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচন ব্যর্থ হয়ে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত ফেব্রুয়ারির মধ্যে না হয়, দেশে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে এবং যারা সমর্থন জানাচ্ছে তাদেরকেও দায় নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।